আসসালামু আলাইকুম। একটি সিদ্ধান্ত হঠাৎ করে আসে না, তার পেছনে থাকে বছরের পর বছরের প্রেক্ষাপট, আলোচনা এবং অপেক্ষা। নবম জাতীয় বেতন কাঠামোর গল্পটিও ঠিক তেমনই। এই গল্পের সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রায় ২৩ লাখ মানুষের জীবনযাত্রা, ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং ৯ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগী। আজকের প্রতিবেদনে আমরা সময়ক্রম অনুযায়ী দেখব কিভাবে এই সিদ্ধান্ত পর্যন্ত আমরা পৌঁছেছি, এখন কোথায় আছি এবং আগামী দিনগুলোতে কি ঘটতে চলেছে। গল্পটি শুরু করা যাক ২০১৫ সাল থেকে। এই বছরেই বাংলাদেশের সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল। নিয়মানুযায়ী সরকারি বেতন কাঠামো প্রতি ৫ বছর অন্তর পুনর্মূল্যায়ন করার কথা থাকে, যাতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে কর্মচারীদের আয় সামঞ্জস্যপূর্ণ থাকে। সেই হিসেবে ২০২০ সালের দিকে নতুন বেতন কাঠামো আসার কথা ছিল, কিন্তু ইতিহাস অন্যভাবে মোড় নিল। ২০২০ সালের শুরুতেই বিশ্বজুড়ে করোনা মহামারী শুরু হয়, যা বাংলাদেশের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলে। এই সময় রাজস্ব আদায় কমে যায়, সরকারি ব্যয়ের অগ্রাধিকার বদলে যায় এবং নতুন বেতন কাঠামোর আলোচনা পিছিয়ে যায়। মহামারী কাটিয়ে ওঠার পর আবার যখন অর্থনীতি স্থিতিশীল হওয়ার চেষ্টা করছিল, তখন বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির ঢেউ এসে পড়ে। এই পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত আরও পিছিয়ে যায়। ফলে যে কাঠামো ৫ বছরে আসার কথা ছিল, তা এসে দাঁড়ায় ১১ বছরে। এই দীর্ঘ বিলম্বের সময়টায় সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জীবনে কি ঘটেছিল তা একবার ফিরে দেখা প্রয়োজন। মূল্যস্ফীতি ক্রমাগত বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণ বেড়েছে, কিন্তু বেতন কাঠামো ছিল অপরিবর্তিত। ফলে কর্মচারীদের প্রকৃত আয়, অর্থাৎ মূল্যস্ফীতি বিবেচনায় তাদের ক্রয় ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এই বাস্তবতা সরকারের নীতি নির্ধারকদের কাছেও স্পষ্ট হয়ে ওঠে এবং এর প্রেক্ষিতেই নবম জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আরও পেছনে ফিরে দেখলে দেখা যায়, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৮টি জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। প্রতিটির পেছনে মূল উদ্দেশ্য ছিল একই: মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের আয় সমন্বয় করা। তবে প্রতিবারই দেখা গেছে, কাঠামো ঘোষণার মধ্যবর্তী সময় যত দীর্ঘ হয়, কর্মচারীদের প্রকৃত আয় এবং বাজার মূল্যের মধ্যে ফারাক তত বেশি বেড়ে যায়। অতীতের কাঠামোগুলোর মধ্যে ব্যবধান সাধারণত ৫ থেকে ৭ বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এবারের ক্ষেত্রে এই ব্যবধান ১১ বছরে গিয়ে পৌঁছানোয় ফারাকটি অপেক্ষাকৃত অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই অনেক অর্থনীতিবিদ নবম পে স্কেলকে শুধু একটি সাধারণ নিয়মিত বেতন বৃদ্ধি নয়, বরং একটি বড় কাঠামোগত সমন্বয় হিসেবে দেখছেন। কমিশন গঠনের পর দীর্ঘ পর্যালোচনা প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন গ্রেডের কর্মচারীদের প্রকৃত আয়, বাজার মূল্যের পরিবর্তন, বেসরকারি খাতের বেতন কাঠামো এবং অন্যান্য দেশের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কমিশন তাদের সুপারিশ তৈরি করে। শেষ পর্যন্ত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়, যেখানে মূল বেতন বৃদ্ধি, পেনশন সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন ভাতা সংক্রান্ত বিস্তারিত সুপারিশ ছিল। এরপর আসে গত ২১শে এপ্রিলের দিনটি, যেদিন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয় কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য। এই কমিটির কাজ ছিল কমিশনের সুপারিশগুলো বাস্তবসম্মতভাবে বাস্তবায়নযোগ্য কিনা তা যাচাই করা। কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আর্থিক সংস্থার মতামত নিয়ে কাজ করে। তারা দেখতে পায়, নবম বেতন কমিশনের সম্পূর্ণ সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করতে সরকারের প্রয়োজন হবে প্রায় ১,০৬,০০০ কোটি টাকার বেশি। এই বিশাল অঙ্কের অর্থ একবারে ব্যয় করা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে এবং মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অর্থনীতিবিদদের একটি অংশ। এই বাস্তবতা বিবেচনা করে কমিটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছায়, যা আজকের প্রতিবেদনের মূল বিষয়। তারা সুপারিশ করে সম্পূর্ণ কাঠামো একসঙ্গে নয়, বরং ৩ অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হোক। এই সুপারিশের ভিত্তিতে সচিবালয়ে অনুষ্ঠিত বাজেট সংক্রান্ত উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠকে নতুন পে স্কেলের সম্পূর্ণ রূপরেখা, খাতভিত্তিক বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর আহরণের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়।
সব দিক বিবেচনা করার পর নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়। এখন আসা যাক বর্তমান সময়ে, যখন আমরা জুন মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে। অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, 1 জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন। এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই বলেও জানান তিনি। জাতীয় সংসদে উপস্থাপিত আসন্ন অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এই বিষয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এই সময়ে মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্যই নতুন বেতন কাঠামো 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এখন 3 ধাপের ভবিষ্যৎ পরিকল্পনাটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক, কারণ এটি নির্ধারণ করবে আগামী 3 বছরে কি ঘটবে। প্রথম ধাপ শুরু হবে আগামী 2026-27 অর্থ বছর থেকে, অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই 1 জুলাই থেকে। এই পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বিদ্যমান মূল বেতনের ওপর প্রস্তাবিত বর্ধিত বেতনের 50% পাবেন। দ্বিতীয় ধাপ আসবে এর ঠিক 1 বছর পর 2027-28 অর্থ বছরে, যখন বাকি 50% মূল বেতন সমন্বয় করে সম্পূর্ণ নতুন বেসিক বেতন কার্যকর হবে। আর তৃতীয় ও শেষ ধাপ আসবে 2028-29 অর্থ বছরে, যখন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা সহ সব আনুষঙ্গিক সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। প্রথম ধাপের জন্য অর্থের সংস্থান এখন কিভাবে নিশ্চিত করা হচ্ছে সে বিষয়েও স্পষ্ট তথ্য মিলেছে এই মুহূর্তে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে এই খাতে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, 1 জুলাই থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই বরাদ্দের আওতায় সুপারিশকৃত মূল বেতনের 50% বৃদ্ধি পাওয়া শুরু করবেন। নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে চলতি জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা। এই মুহূর্তে গ্রেড ভিত্তিক হিসেবে কোন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর বেতন কতটা বাড়তে পারে তার একটি প্রাথমিক চিত্র সামনে এসেছে। যদিও চূড়ান্ত গেজেটে এই সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে। প্রস্তাব অনুযায়ী সর্বোচ্চ প্রথম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন বর্তমান 78,000 টাকা থেকে বেড়ে হতে পারে 1,17,000 টাকা। দ্বিতীয় গ্রেডে মূল বেতন 66,000 টাকা থেকে বেড়ে হতে পারে 99,000 টাকা। মধ্যম স্তরের 10ম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন বর্তমান 16,000 টাকা থেকে বেড়ে হতে পারে 24,000 টাকা। আর সর্বনিম্ন 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বেড়ে হতে পারে 12,375 টাকা। তবে আলোচনার টেবিলে আরেকটি বিকল্প পরিকল্পনাও রয়েছে এই মুহূর্তে। কিছু সূত্র জানিয়েছে, 10ম থেকে 20তম গ্রেডের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য বর্ধিত বেতনের একটি বড় অংশ, প্রায় 60%, প্রথম বছরেই কার্যকর করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এই হার রাখা হতে পারে 40%-এর কাছাকাছি। অর্থ মন্ত্রণালয়ের একজন নীতি নির্ধারণী কর্মকর্তা জানিয়েছেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সবচেয়ে বেশি অনুভব করেন নিম্ন আয়ের কর্মচারীরা। তাই তাদের বেতন বৃদ্ধির ওপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাতও বর্তমান 1:9.0766 থেকে কমিয়ে 1:8 করার সুপারিশ করা হয়েছে। মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতার ক্ষেত্রেও এই মুহূর্তে আলোচনা চলছে। 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বর্তমান 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাবও রয়েছে। প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক 2,000 টাকা বিশেষ ভাতা এবং 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন যাতায়াত ভাতা চালুর প্রস্তাবও রাখা হয়েছে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের একটি দাবি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার বিষয়টিও এই আলোচনায় সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে, যাতে পদোন্নতি না পেলেও দীর্ঘদিন একই পদে থাকা কর্মচারীরা একটি উচ্চতর বেতন স্তরে যাওয়ার সুযোগ পান। তবে এই ভাতা সংক্রান্ত পরিবর্তনগুলো তৃতীয় ধাপে, অর্থাৎ 2028-29 অর্থ বছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
এই মুহূর্তে দেশের ৯ লাখ পেনশনভোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি চলছে তা হল পেনশন সুবিধা বৃদ্ধি। নতুন কাঠামোর সুপারিশে পেনশনভোগীদের ৩টি স্তরে ভাগ করা হয়েছে। যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার কম তাদের জন্য সর্বোচ্চ শতভাগ